কিছু কিছু জায়গায় খরা সহিষ্ণু ধানের বীজ দেওয়া বা বন্যা সহিষ্ণু ধানের বীজ দেওয়া, এগুলো কাজ করতে হবে যাতে প্রকৃতির সাথে এবং প্রাকৃতিক ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা অ্যাডাপ্টেশনটা করতে পারি। আমি মনে করি যে আমদানি নির্ভরতাটা আমাদের আসছে অনেকগুলো ফ্যাক্টর থেকে। একটা হচ্ছে যে আমাদের জমির পরিমাণ দিন দিন কিন্তু কমে যাচ্ছে, এটা একটা বিষয়। আমরা যেটা একটা আগে যখন বলেছিলাম যে আমাদের উৎপাদনের যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ, সেটা কিন্তু সেইভাবে বাড়ছে না। অর্থাৎ রোপা আমন থেকে যখন বোরোতে গেলাম তখন আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু 2 গুণের 3 গুণের মতো হয়ে গেল। সেটা কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। নতুন কোনো গ্রিন রেভলিউশন হয় নাই যেটার আমরা বেনিফিট পাচ্ছি। তারপরেও বলতে হবে যে আমাদের প্রোডাক্টিভিটি এখনও যেমন চায়নার চাইতে আমরা হয়তো আমি বলবো 60%-এ আছি। 100%-এ আমরা যেতে পারবো। চায়না যদি 100 হয় আমরা 60-এ আছি। ভারত যদি 50 হয় আমরা 60-এ আছি। ভারতের চাইতে একটু ভালো, কিন্তু চায়না বা ভিয়েতনাম বা থাইল্যান্ডের চাইতে আমরা অনেক নিচে আছে আমাদের প্রোডাক্টিভিটি। কাজে এইখানে অনেক কিছু করার আছে, যেমন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস, এটা একটা ইম্পর্টেন্ট রোল। নতুন ধরনের ধানের বীজ এনে একটু প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করা, কিছু কিছু জায়গায় লবণাক্ত সহিষ্ণুতা ধানের বীজ দেওয়া, কিছু কিছু জায়গায় খরা সহিষ্ণু ধানের বীজ দেওয়া বা বন্যা সহিষ্ণু ধানের বীজ দেওয়া, এগুলো কাজ করতে হবে যাতে প্রকৃতির সাথে এবং প্রাকৃতিক ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা অ্যাডাপ্টেশনটা করতে পারি। এগুলো না করলে কিন্তু আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমে যাবে এবং আমরা কিন্তু আবার আমদানি নির্ভরতা আমাদের আর বেড়ে যাবে, কমবে না। সাথে কিন্তু মনে রাখতে হবে যে পপুলেশন গ্রোথ কমলেও এখনও 1% উপরে আমরা প্রতি বছর বাড়ছি। কাজে সেটাও অ্যাডিং টু দ্য রিকোয়ারমেন্টস, ফুড রিকোয়ারমেন্ট। তো সব মিলিয়ে আমাদের এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি আমাদের বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমদানির ডিপেন্ডেন্সিটাও বাড়ছে, কারণ আমাদের সার্বিকভাবে ওই লেভেলে আমরা এখনও যাইনি। যেমন একটা লেভেল হতো, যেমন জাপানে এক সময় 350 গ্রাম খেত তারা রাইস হিসাবে, এখন তারা 100 গ্রামও খায় না। আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি, আমরা এখনও ওই উঁচু পর্যায়টা, ওই 350 পর্যায়ে আছি। এটা আমরা আশা করব যদি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা হয়তো $4-5,000 আমাদেরকে নিয়ে যেতে পারি, তখন দেখা যাবে যে চালের ব্যবহার আস্তে আস্তে কমে এটা 150-তে নেমে আসবে, 250-তে নেমে আসবে। তখন কিন্তু আমরা চালের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। তো এই জায়গা কিন্তু চালের স্বয়ংসম্পূর্ণ হলে হবে না, আমাদের কিন্তু এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সির থেকে থাকবে। তখন প্রোটিনের চাহিদা বাড়বে, মুরগির, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এই মাছ ইত্যাদির চাহিদা অনেক বেড়ে যাবে। তো সেই ফলমূল, শাক সবজির চাহিদা অনেক বেড়ে যাবে। আমাদেরকে রিঅ্যালোকেট করতে হবে। দিজ আর অল অনগোয়িং, হচ্ছে। আমরা কিন্তু ফলমূলে ভালো করছি, আরও অনেক ভালো। থাইল্যান্ডে যাই যদি, তাহলে আমরা লজ্জা পাই। থাইল্যান্ডের কোয়ালিটি অফ ফ্রুটস অনেক সুপিরিয়র আমাদের চাইতে। আমরা সেই লেভেলের ধারে কাছে এখনও যাইনি। আমরা আগের চাইতে অনেক ভালো করছি, কিন্তু অন্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি এখন পর্যন্ত। তো এই জন্য ক্রপ ডাইভার্সিটি অনেক দরকার। স্যার, একটা প্রশ্ন ছিল যে রিসেন্ট যে বন্যাটা হলো, এইটাকে কৃষি ঋণ এই যে এখানে সেটা কি আমলে নেওয়া হয়েছিল? বা না, এটা অবশ্যই আমলে নেওয়া হয় নাই। এটা ততদিনে প্রিন্ট হয়ে গেছে। এটাকে আমলে আমাদের নিতে হবে, ইন দ্য সেন্স যে সরকারের ত্রাণ কার্যক্রম যদি দরকার হয় অবশ্যই সেটা ব্যবস্থা করা হবে। কিভাবে বন্যার ক্ষয়ক্ষতিটা এই কৃষি ঋণ নীতিমালায় কিভাবে অ্যাকোমোডেট করা হবে? 1-2 হচ্ছে এখানে কৃষির তুলনায় হচ্ছে লাইভ স্টকে বেশি ক্ষতি হয়েছে, সেইখানে আপনারা কিভাবে এটাকে? এটা আমাদের একটা ফ্লাড ফ্লাড মিটিগেশন স্ট্র্যাটেজির পার্ট হিসেবে আমরা চিন্তা করছি। আমরা শীঘ্রই একটা কিছু পরিকল্পনা দেবো সেই বিষয়ে, কিন্তু এইটার মধ্যে সেটার কোনো রিফ্লেকশন নাই।